আপেল ভাই, আমরা শুরু করব। প্লিজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত আলোচক বৃন্দ ও প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়োজনটি শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মিডিয়া সেলের আয়োজিত ও বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশনস বিএনআরসি পরিচালিত আজ যে টক শো ফোকাল পয়েন্ট, সেখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, তারুণ্যের ভাবনা। আমাদের আজকের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য ছাত্র নেতা, এদেশের ছাত্র জনতার প্রিয় মুখ সাইফ মাহমুদ জুয়েল ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুলতান আক্তার মিম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকার একটি দেশসেরা কলেজের মেধাবী শিক্ষার্থী আবু হাসান নাহিয়াত। সঞ্চালক হিসেবে আছি আমি শাহরিয়ার হক মজুমদার শিমুল, সহদপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। নিজেদের শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদের আলোচক বৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা জানেন যে এদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা যখন কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, আহ, আমাদের লাখো তরুণ যখন হতাশ এবং বিপদগামী হয়ে পড়েছে, আমাদের তরুণদের ভবিষ্যৎ যখন লুটে নেওয়া হচ্ছে, তখন তরুণ প্রাণশক্তিকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশ জুড়ে তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে 3টি বিভাগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবং এই সমাবেশ সারা দেশের তরুণদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। আগামীতে আরো 3টি সমাবেশ অনুষ্ঠিত হবে। তো এই 3টি সমাবেশের বিষয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের এই মুহূর্তে আমরা আমাদের আলোচক বৃন্দের কাছে চলে যেতে চাই। প্রথমেই যেতে চাই আমাদের কিশোর বন্ধু নাহিয়ানের কাছে। নাহিয়ান দেশের একটি একটি দেশেরা কলেজে পড়াশোনা করছে, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। নাহিয়ানের কাছে আমাদের প্রথম প্রশ্ন: নাহিয়ান, তুমি আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চাও, এবং বর্তমান যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সাথে তোমার কল্পিত বা স্বপ্নের বাংলাদেশের বৈসাদৃশ্য বা অসামঞ্জস্যের জায়গাটি কোথায়? অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই টক শোতে আমন্ত্রণ জানাবার জন্য। তো শিমুল ভাই, আপনি প্রথমত যে প্রশ্নটা করলেন, আমি আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চাই, এ প্রসঙ্গে অবশ্যই কথা আসবে। আমি যদি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করি, আমি অবশ্যই এমন একটি বাংলাদেশ দেখতে চাবো যে বাংলাদেশটি হবে দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের সুন্দর প্রয়োগে গঠিত একটি রাষ্ট্র। আমরা জানি যে বাংলাদেশী জাতীয়তাবাদের রাষ্ট্র দর্শনের ভিত্তি হলো রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্যমান সকল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে একসাথে বসবাস করবার একটি প্রয়াস। আমি অবশ্যই সেরকম একটি রাষ্ট্র দেখতে চাই, যেই বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন অনুসারে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে তার ভিশন 2030-তে উনি উপস্থাপন করেছিলেন রেইনবো নেশনের ধারণা, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, রাহাজানি, মারামারি কিছু থাকবে না, যেখানে আমরা একটি অন্যরকম বাংলাদেশের রূপকল্প দেখতে পেরেছি। আমি এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে হচ্ছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে বিচার বিভাগের স্বাধীনতাকে অন্তত হরণ করা হবে না। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে দেশে কর্তৃত্ববাদী একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা থাকবে না, যে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে জনিদের মতন কাউকে প্রাণ দিতে হবে না, যে দেশে প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি থাকবে না, যে দেশে রাজনীতি হবে সত্যের, সুন্দরের, কল্যাণের এবং মঙ্গলের। আমি অবশ্যই এমন একটি বাংলাদেশ দেখতে চাবো যে দেশ, যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে, সত্য কথা বলার অধিকার, যেখানে প্রত্যেকটি গণমাধ্যমের সাংবাদিকরা তাদের গণমাধ্যমকে সত্যের চর্চা করাতে পারবে। এমন একটি দেশ দেখতে চাই যেখানে কোনো ব্যক্তির বাবা, চাচা, মামা নয়, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে নয়, যোগ্যতা ও মেধার মূল্যায়নের ভিত্তিতে সরকারি চাকরি কিংবা যে কোনো ধরনের চাকরি প্রদান করা হবে। আমি এমন এক সোনার বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কখনো কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, যেখানকার কোনো নিয়োগ ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না, যেখানে কোনো প্রশ্ন ফাঁসের মতন শিক্ষা ব্যবস্থাকে নিম্ন থেকে নিম্নতর নিয়ে যাওয়ার কোনো প্রয়াস থাকবে না, যে বাংলাদেশে অন্তত IM GPA 5 জেনারেশন গড়ে উঠবে না, যে বাংলাদেশে কেউ শিক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়ে যেতে চাবে না,
আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, অর্থনৈতিক মুক্তি থাকবে। এই দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, যেগুলো আসলে বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। দেশের কল্যাণের জন্য, দেশের পরিবর্তনের জন্য, একটা নতুনত্বের জন্য দরকার আমাদের সবার সম্মিলিত চেষ্টা। এর পরবর্তীতে আপনি যেটা বললেন যে আমার কল্পনার বাংলাদেশের সাথে বর্তমান যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যদি আমি তুলনা করতে যাই, তাহলে দেখতে পাবো আমি আমার যেরকম বাংলাদেশ চাওয়ার বর্ণনা দিলাম, সেই বাংলাদেশের সাথে সেই বাংলাদেশটা মূলত আমার যেই কল্পিত বাংলাদেশ বা আমার ধারণায় আমি যে বাংলাদেশটা দেখতে চাই, যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব, যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সত্যিকার অর্থের বাংলাদেশ হিসেবে, সত্যিকার অর্থের একটা সোনার বাংলাদেশ হিসেবে থাকবে, সেই বাংলাদেশের সাথে বর্তমান শাসন ব্যবস্থার মূলত আকাশ পাতাল তফাৎ কিংবা অসামঞ্জস্য রয়েছে। শিমুল ভাই আনমিউট করে নেন। নাহিয়ান, আমাকে শুনতে পাচ্ছো? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা নাহিয়ান, তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে একজন নবীন শিক্ষার্থী হিসেবে আমাদের এই চলমান তারুণ্যের সমাবেশকে তুমি কিভাবে দেখছো, এবং এই সমাবেশগুলো তোমার চিন্তা ভাবনার প্রতিনিধিত্ব করতে পারছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে মানুষের মৌলিক গণতান্ত্রিক, সাংবিধানিক এবং মানবিক অধিকার সমূহ যে সময় সরকারি স্বেচ্ছাচারিতায় ভুলুণ্ঠিত, এবং সে সময় সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের সাধারণ মানুষের জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ, এক চরম নাবিশ্বাস আমাদের সবার মাঝে ফুটে উঠেছে। সাধারণ মানুষের এখন সিচুয়েশনটা বা অবস্থাটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে তারা না পারছেন বলতে, তারা না পারছেন সইতে। আসলে গণতন্ত্রহীনতার এই দেশে পরাধীনতার এক অদৃশ্য শিকলে আমরা সবাই বাঁধা, যার সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে এদেশের জনসংখ্যার সিংহভাগ আমরা যারা আছি, আমরা তরুণ সমাজ। এই তরুণ সমাজ, আমরা জানি যে দেশের জনসংখ্যার প্রায় 65 থেকে 70 ভাগ হচ্ছেন এই তরুণ, যাদের হাতে নির্ভর করছে এই রাষ্ট্রের ভবিষ্যৎ। এদেশের সিংহভাগই যখন তরুণ, তখন এই তরুণদেরকে আসলে রূপ নিতে হচ্ছে শিক্ষিত বেকার হয়ে তারা রাষ্ট্রের বোঝা হিসেবে রূপ নিচ্ছে। আমরা জানি যে বর্তমানে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ অন্তঃকন্দলের নানান ইস্যুতে ঘন ঘন ক্যাম্পাস বন্ধ সহ নানা কারণে সেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় সেশন জট দেখা দিচ্ছে, যার ফলে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তাদের সরকারি চাকুরির বয়স হারিয়ে ফেলছে। আর সেজন্যই আমি যেটা লক্ষ্য করেছি যে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের একটি দাবি রয়েছে যে সরকারি চাকুরির বয়সসীমা 35 বছর করতে হবে এবং শিক্ষিত বেকারদেরকে বেকার ভাতা দিতে হবে। আমি যেরকম এখন কলেজে পড়ছি, আগামীতে বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং এক সময় এসে আমি নিজেও একজন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী হয়ে দাঁড়াবো। তো দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যে দাবিটি রয়েছে, এই দাবিটি অবশ্যই শুধু আমার নয়, দেশের সকল তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে। এরপর আমি যদি বলতে চাই, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের যে সকল দাবিগুলো রয়েছে, তার মধ্যে অন্যান্য সকল দাবিগুলোই আমার মতন দেশের এই যে 65 থেকে 70 ভাগ তরুণ সমাজ রয়েছে, সেই তরুণ সমাজদেরকে প্রতিনিধিত্ব করে। এই বর্তমান যেই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একনায়কতন্ত্রের যে শাসনের মধ্যে আমরা দিন যাপন করছি, সেই দিন যাপনের মধ্য থেকেই যখন কিনা এরকম নতুনত্বের একটি আওয়াজ আমরা শুনতে পাবো, তখন অবশ্যই দেশের সকল তরুণদেরকে একজোট হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে একসাথে একজোট হয়ে কথা বলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে এই দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। আচ্ছা, ধন্যবাদ নাহিয়ান। আমাদের এখানে উপস্থিত আছেন দেশের ছাত্র জনতার প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাই। ভাইয়ের কাছে তোমার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জানার বিষয় আছে কিনা?
ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু সাইফ মাহমুদ জুয়েল ভাই বাংলাদেশের অন্যতম একটি বড় ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন এবং গত 1 বছরে ওনার এই নেতৃত্বের ভূয়সী প্রশংসা সব দিক থেকে শোনা যাচ্ছে। ওনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে, আমার মতন কিশোর তরুণ যারা রয়েছে তারা কেন ছাত্র রাজনীতির সাথে যুক্ত হবে এবং তারা কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হবে? শিমুল, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ধন্যবাদ নাহিয়ান। নাহিয়ানকে আমি ব্যক্তিগত জায়গা থেকে না চিনলেও নাহিয়ানের নানান কর্মকাণ্ড দেখে আমি নাহিয়ানের ব্যক্তিগত জায়গা থেকেই আসলে প্রশংসা আমি গণমানুষের সামনে হয়তো করছি না, তো ব্যক্তিগতভাবে আমি নাহিয়ানের একজন শুভাকাঙ্ক্ষী। এই কারণে এই বয়সে শিক্ষার্থীদের যে বয়সে অধিকার সচেতন হওয়া উচিত, সমাজ সচেতনতা থাকা উচিত, রাজনৈতিক সচেতনতা থাকা উচিত, আমি দেখলাম আমাদের এই নবীন শিক্ষার্থী বন্ধু, মেধাবী শিক্ষার্থী বন্ধু, যেখানে আই হেট পলিটিক্স জেনারেশন চলছে, সেইখানে রাজনীতি সচেতন এবং অধিকার সচেতনের কথা বলছে। আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলকে, এবং আজকের এই উপস্থাপনায় রয়েছেন শাহরিয়ার হক, শিমুল মজুমদার সহ যারা অংশগ্রহণ করেছেন এবং যারা শুনছেন। প্রত্যেককে আমি একটি কথা ব্যক্তিগতভাবে বারবার বলার চেষ্টা করি, মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন। এই কথাটি আমি বারবার বলার চেষ্টা করি এই কারণে, আমার যে দেশটি আমার স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি হয়েছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, সেই দেশটি আজকে গণতন্ত্রের মহান মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষা হারিয়েছে। সুতরাং সেই কারণে সেই মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমার অসংখ্য সহযোদ্ধা গুম খুন হত্যার শিকার হয়েছে, এবং সেই গুম খুন হত্যার শিকার হওয়ার পরেও আমার অসংখ্য সহযোদ্ধা আবার রাজপথে দাঁড়িয়ে সেই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেয়। সুতরাং এ কারণে আমার বলা যে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নাহিয়ান যে কথাটি বললেন যে আসলে ছাত্র রাজনীতির এক দুর্বিষহ সময়, কিংবা ছাত্র রাজনীতির সংস্কৃতি বিনষ্ট হওয়ার এমন সময়ে কেন জাতীয়তাবাদী ছাত্র দলে তিনি অংশগ্রহণ করবেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন একজন শিক্ষার্থীর জন্য এটি। দেখুন, আমরা ওনার এই বয়সে শিক্ষার্থী ছিলাম, শিক্ষা জীবন শেষ করে হয়তো এখন উচ্চতর শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি। এই বয়সে আমাদেরও এই প্রশ্নটি সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু যখনই আমরা ইন্টারমিডিয়েট ক্রস করে যখন বিশ্ববিদ্যালয়ের জীবনে পদার্পণ করব, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে এসে আমরা দুটি ভিন্ন মিছিল দেখেছি। একটি মিছিলের যে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, সেখানে তাদের যে বাহ্যিক আচরণ, তাদের যে শিক্ষার্থী সুলভ আচরণ, সেটা লক্ষ্য করেছি। পাশাপাশি আরেকটি সংগঠনকে, তখন কিন্তু আমি বলে নিচ্ছি নবীন শিক্ষার্থী, আরেকটি সংগঠনের কি উদ্ধত্ত আচরণ, একটু রাম রাজত্ব কায়েম করার যে আচরণ, সেই আচরণ দেখেছি। তো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে, একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে আমারও প্রশ্ন, আমি কি ফুলের স্টিক কিংবা কলম হাতে যারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছে তাদের কাছে যাব, নাকি অস্ত্র হাতে যারা রাম রাজত্ব কায়েম করার দিকে যাচ্ছে তাদের কাছে যাব? জাতীয়তাবাদী ছাত্রদল নবীনদের উদ্দেশ্যে বারবারই বলার চেষ্টা করে, এসো নবীন দলে দলে, ছাত্র দলের পতাকা দলে। ছাত্র দলের পতাকা দলে কেন আসবেন আপনি? এসো নবীন, ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নেই। এটি শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনটি রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা গণতন্ত্রের ন্যূনতম লেশ, মুক্ত বাক স্বাধীনতার ন্যূনতম লেশ মাত্র রাখেনি, চর দখলের ন্যায় দখল করেছে। আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত এমন, সেখানে মুক্ত বাক স্বাধীনতা থাকবে। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, তখন 2000 শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। আমরা দেখেছি ছাত্রলীগ এবং ছাত্র দলের মিছিল পাশাপাশি গিয়েছে। কোনো প্রকার সংঘর্ষ, কোনো প্রকার নৈতিক স্থলন, কোনো প্রকার অন্যায়ভাবে হামলা আমরা দেখিনি। আজকে আমরা এই সমকালীন সময় এসে দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ক্রিয়াশীল সংগঠন
বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে গেলে মনে হয় চর দখলকারী যে সংগঠনটি রয়েছে ছাত্রলীগ, তাদের কাছে মনে হয় এটি তাদের দলিল করা কোনো একটি পৈতৃক সম্পত্তি, যেখানে অন্য কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো সাংস্কৃতিক সংগঠন, কোনো সামাজিক সংগঠন, তাদের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো অধিকার নেই। তো আমার নাহিয়ানের প্রতি আমার আহ্বান, আপনি একজন বিবেকবান সচেতন নাগরিক, শিক্ষা সচেতন নাগরিক, সামাজিক সচেতনতা আপনার রয়েছে। আপনি যদি আপনার সমকালীন বাংলাদেশকে লক্ষ্য করেন, সারা বাংলাদেশের প্রায় একই চিত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ একই চিত্র। একটি হলো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে একটি ছাত্র সংগঠন, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠন শিক্ষার্থী বন্ধুদের বিভিন্ন অধিকার আদায়ে সচেষ্ট রয়েছে, এবং পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ন্যায়সঙ্গত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ন্যায্যত যে অধিকারগুলো, সেই অধিকার আদায় সচেতন থেকে, সরব থেকে নিজেরা নিজেদের জীবনকে অনিরাপদ করে হলো সেই ক্যাম্পাসে অধিকার আদায়ের আন্দোলন করে যায়। তো আমি একজন শিক্ষার্থী হিসাবে আমি আমার উপলব্ধি থেকে বলতে পারি, এই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমি যদি দেখি একটি সংগঠন মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে এবং ছাত্র রাজনীতির যে সংস্কৃতি সেটি ধরে রেখে রাজনীতি করছে, তাহলে আমি নিশ্চয়ই সেই ছাত্র সংগঠনে অংশগ্রহণ করতে চাইবো। তো আমার এখানে যে জিনিসটি প্রাণধানযোগ্য সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। কারণ আমাদের অসংখ্য সহযোদ্ধা যারা মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন, গুম খুন এবং হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপর দৃঢ় চিত্তে আদর্শিক উপলব্ধি করে, আদর্শিক যুদ্ধকে উপলব্ধি করে গণমানুষের মুক্তির লক্ষ্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে, সর্বোপরি সকল ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত এবং সকলের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নাহিয়ানদের মতো যারা মেধাবী শিক্ষার্থী, তারা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এই পতাকা তলের, জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলের যে সুনিবিড় ছায়া, সেই ছায়ায় সমগ্র বাংলাদেশকে তারা ঢেকে দিবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করবে। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আপনার কথা অনুসারেই বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মেধার মূল্যায়নকে প্রাধান্য দিবে, এই প্রত্যাশা রাখছি। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে তথা শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠনে, শিক্ষা পরিবেশ গঠনে বিএনপি কি কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? দেখুন, জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে, যদি আপনি লক্ষ্য করেন, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার অনবদ্য সৃষ্টি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র দল ইতিহাসের এক সন্ধিক্ষণে কিন্তু ছাত্র দলের সৃষ্টি হয়েছে, যখন ৭৫ পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান রক্তে রঞ্জিত হতো, ক্যাম্পাস গুলোতে অস্ত্রের ঝঞ্ঝানে ছিল, তখন শিক্ষা ঐক্য প্রগতি ধারকবাহী পতাকাবাহী সংগঠন এই জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি হয়েছিল। সৃষ্টি লগ্ন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সারা বাংলাদেশের মেধাবীদের সংগঠিত করে এই অনবদ্য সৃষ্টি করেছিলেন। তিনি তৎকালীন সময়ে হিজবুল বাহার নামক একটি জাহাজে করে সারা বাংলাদেশের যারা সকল শিক্ষা বোর্ডে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান কিংবা মেধা তালিকায় যারা অবস্থান করতেন, তাদেরকে নিয়ে সমুদ্র ভ্রমণে যেতেন এবং সমুদ্র জ্ঞান সম্বন্ধে দেশের যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, সমুদ্র অতল গহ্বরে যে সম্পদগুলো, প্রাকৃতিক যে প্রাচুর্য রয়েছে, সেই প্রাচুর্য সম্বন্ধে, সেই দেশের যে সম্পদ সম্বন্ধে তাদের জ্ঞান দিতেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানেই অবিচল হতো, সেখানে ছাত্রদল সচল থাকতো। ঠিক একইভাবে ২০০১ থেকে ৬ বিএনপি শাসন আমলে যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সাংগঠনিক অভিভাবক
দেশনায়ক তারেক রহমান যিনি আমাদেরকে স্নেহ ধন্য করে, যিনি আমাদেরকে স্নেহের বাহুডোরে রেখেছেন, এবং যার সুদক্ষ নেতৃত্বে এবং নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনি তখন বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, অস্ত্র তো দূরের কথা, এখানে একটি সুজ মাত্র থাকতে পারবে না। দেখুন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, শিক্ষা বান্ধব সকল কর্মসূচি বলুন, শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ বলুন, সেটি বিনির্মাণে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করছে। ঠিক একইভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নানান পরিকল্পনাগুলো আপনারা লক্ষ্য করবেন। আমরা যখন আমাদের যে মহামারী করোনাকালীন সময়ে আপনারা লক্ষ্য করবেন, সেই সময় যখন অনন্য অপরাপর সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো অনেকটা সেলফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন, তখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল যে মানবিক সংগঠনটি, তারা নিজের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে, পারিবারিক জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে তারা মানবিক কাজে নেমে গিয়েছেন এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের পাশে থেকে ওই মহামারী করোনার সময় শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। কোনো একটি মাত্র দৃষ্টান্ত দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পুরো কার্যক্রমকে বলা সম্ভব নয়। আপনি বলেছেন আগামীতে ক্ষমতা আসলে, দেখুন, যখন আমরা শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, তখন আমার দেশ শুধুমাত্র শিক্ষায় নয়, দেশের সামগ্রিক স্বার্থ আজকে রক্ষার দায়িত্ব পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। ঠিক একইভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব ঠিক জাতীয়তাবাদী ছাত্র দলের রয়েছে। সে কারণে জাতীয়তাবাদী ছাত্র দল যেমন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায় কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে, একইভাবে আমার মাটি, আমার মা, আমার দেশ যাতে করে অন্যায় ভাবে দখল না হতে পারে, সেই জন্য রাজনৈতিক সচেতন হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী ছাত্র দলের কাজ করতে হয়েছে। সে কারণে যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে, যখন সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গঠিত হবে, যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা তথা গণতন্ত্রকামী মানুষের মুক্তির যে বাংলাদেশ হবে, সেই সময় জাতীয়তাবাদী ছাত্রদল নানান পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, প্রথমত আমাদের যে অঙ্গীকার রয়েছে সেটি হলো শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত অধিকার আদায়ে কোনো প্রকার লেজুর ভিত্তিতে না করে জাতীয়তাবাদী ছাত্রদল স্বতন্ত্র ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা যাতে তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করতে পারে, সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার থাকবে। সেই লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক কাঠামো রয়েছে, সেই সাংগঠনিক কাঠামো ভিত্তি দাঁড় করানোর সাথে সাথে আমরা এই নির্দেশনা জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দকে ইতিমধ্যে দিয়েছি যে আজকে একটি ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে যেভাবে মানুষ তিরস্কার করছে, যেভাবে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে, যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছে, ঠিক তার বিপরীতে শান্তির সুনিবিড় ছায়াতলে জাতীয়তাবাদী ছাত্রদল যেন সকল শিক্ষার্থীকে আগলে রাখতে পারে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকারকে প্রাধান্য দিয়ে সকল আন্দোলন সংগ্রাম যাতে ত্বরান্বিত করে, এ ধরনের কর্মসূচি প্রথমত আমাদের গ্রহণ করার দৃঢ় চেতনা রয়েছে, মানসিকতা রয়েছে, প্রবল আগ্রহ রয়েছে। পাশাপাশি বিএনপির একটি সহযোগী ছাত্র সংগঠন হলাম আমরা বিএনপিকে অনুরোধ করব, বিএনপি বরাবর যেভাবে শিক্ষার্থী বান্ধব কর্মসূচিগুলো, শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায় যেভাবে বিএনপি কাজ করেছে, তেমনি বরাবরের ন্যায়, অতীতের ন্যায় বিএনপি ক্ষমতাসীন দলে আসলে বিএনপি যাতে করে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে, বরাবরই শিক্ষা ক্ষেত্রে বিএনপির একটি আগ্রহ রয়েছে, তেমনি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে, বিএনপি আসলে শিক্ষা খাতে তথা গবেষণা কর্মকাণ্ডে যাতে বিএনপি আরো বাজেট বৃদ্ধি করেন, একইভাবে শিক্ষার নিশ্চয়তা এবং শিক্ষার্থীদের চিকিৎসার নিশ্চয়তা যাতে নিশ্চিত করে। শিক্ষার্থীদের যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারী শিক্ষার্থীদের উন্নয়নে আপনারা লক্ষ্য করেছেন,
অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। একইভাবে আমাদের শিক্ষার্থী বোনদের জন্য যাতে করে স্বাস্থ্যসেবা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেজন্য আমরা সেই প্রকল্প গ্রহণ করার জন্য বিএনপিকে অনুরোধ করব। আমরা আন্দোলন করব ন্যায়সঙ্গত সকল অধিকার আদায়ের জন্য। ঠিক একইভাবে আমার আমার দেশ, আমার মাটি, আমার সার্বভৌমত্ব রক্ষার্থে অতন্ড প্রহরী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী ছাত্র দলের 56,000 বর্গমাইলের নেতা কর্মীরা। ঠিক একইভাবে কথা দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেদিনকার ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দল হিসেবে ক্যাম্পাসগুলোতে অবস্থান করবে, সেদিনকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ ন্যায়সঙ্গত সকল অধিকার নিশ্চিত হবে শিক্ষার্থীদের। একইভাবে সমমর্যাদায় সম অধিকার নিয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আদায় করার জন্য আন্দোলন করতে পারবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে। একইভাবে উন্নত বিশ্বের কাছে বাংলাদেশ আবারও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করে উন্নত মর্যাদার রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। ধন্যবাদ জুয়েল ভাইকে। আমরা এই পর্যায়ে যেতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুলতানা আক্তার মিমের কাছে। মিম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এদেশের ছাত্র রাজনীতিতে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। আপনি এর পেছনে আসলে কি কারণ দায়ী বলে মনে করেন? এবং আরেকটি বিষয় হচ্ছে যে এদেশের ছাত্র রাজনীতিকে আরো বেশি নারী বান্ধব করতে এবং নারীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার সাথে একমত যে এখন ছেলেদের চাইতে মেয়েদের অংশগ্রহণ ছাত্র রাজনীতিতে তুলনামূলকভাবে কম। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেয়েদেরকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তখন ছাত্র রাজনীতিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল। ঠিক তেমনি স্বৈরাচার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ খুবই লক্ষণীয় ছিল। তবে বিগত 14 বছরে সেটা অনেকাংশে কমে যায়, যার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে থেকে আমি দু একটি কারণ উল্লেখ করছি। প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগের অপরাজনীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের অনীহা চলে আসে। আপনাদের মনে থাকার কথা, ছাত্রলীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অসামাজিক কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনা নিজে ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেন। আর আমরা যদি ইডেন কলেজের কথা বলি, তাহলে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের কিভাবে ছাত্রলীগ তাদের ভোগের পণ্য বানায়। শত শত অভিযোগ থাকার পরেও তাদের বিচার নিশ্চিত হয় না। একটি কলেজে সাধারণ শিক্ষার্থীরা যদি এভাবে নির্যাতিত হয়, তাহলে তাদের ছাত্র রাজনীতিতে অনীহা আসবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীরা আজ হতাশ, কারণ মেয়ে হয়ে রাজনীতিতে আসলেও নিরাপত্তার অভাবে অনেকে ভুগছে। কারণ ছাত্রলীগ এবং পুলিশ লীগের যৌথ হামলায় বিরোধী সংগঠনগুলো অনেকভাবে লাঞ্ছিত হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, গত বছরে ঢাকা ভার্সিটির একটি ঘটনা, যেটা ছাত্রদলের একক মিছিলে ছাত্রলীগ সশস্ত্র হামলা করে, যেখানে 7 থেকে 8 জন মেয়ে আহত হয় এবং তার মধ্যে একজনকে প্রায় 4-5 জন মিলে নির্যাতন করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সেটা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এই ভিডিও প্রকাশ পাওয়ার ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন জাগে যে রাজনীতি মানে কি নির্যাতন এবং বর্বরতা? সাধারণ শিক্ষার্থীরা ভীত ও নিরুপায় হয়ে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করে না। আর ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কি পদক্ষেপ নিতে পারি? যদি ফিরে সুশাসন, যদি বিচার ব্যবস্থাকে আবার জীবিত করা যায়, তাহলে সেটি সম্ভব। সেটি কিভাবে সম্ভব? একমাত্র গণতান্ত্রিক উপায়ে সম্ভব। যে গণতন্ত্র ছিল 1990 সালে খালেদা জিয়ার আমলে, সেই গণতন্ত্র যদি আবার ফিরে আসে, তাহলে সেটি নিশ্চিত করা সম্ভব।
আমাদের সর্বপ্রথম প্রমাণ করতে হবে জনগণই সকল ক্ষমতার উৎস, কোনো রাজনৈতিক আধিপত্য নেই, এবং তার জন্য প্রয়োজন জনগণের ভোটার অধিকার নিশ্চিত করা। যদি আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকটাই বেড়ে যাবে বলে আমি মনে করছি। ভাইয়া আনমিউট করেন, শোনা যাচ্ছে না। আচ্ছা, মিম, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনি অথবা এই দেশের নারী শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে অথবা শিক্ষাঙ্গনের বাইরে কি কি ধরনের সমস্যা মোকাবেলা করেন, আর এই ধরনের সমস্যাগুলোর বিষয়ে আমাদের যে সরকার দলীয় ছাত্র সংগঠন বা সরকারি দলের অন্যান্য অঙ্গ সংগঠন তাদের কোনো যোগসূত্র আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা নারীরা আজ বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত, হলে নির্যাতিত, কোথাও নিরাপদ না। স্বামীর সাথে বের হয়েও আমরা নিরাপদ না ছাত্রলীগের অসামাজিক কার্যকলাপের কারণে। আপনারা দেখে থাকবেন সিলেটে হাজবেন্ডের সাথে বের হয়েও একজন রেপের শিকার হয়, তারপরেও তাদের কোনো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করেনি। এমন অনেক বর্বরতার কথা আমরা পত্রপত্রিকায় দেখি যে অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছে, যার সুষ্ঠু বিচার এখনো পায়নি। আর সুষ্ঠু বিচার না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা ছাত্রলীগ নামক সন্ত্রাসী এবং তারা ফ্যাসিস্ট সরকারের ছায়ায় রয়েছে। আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এসব নির্যাতন ও বর্বরতার পতন হবে, ফিরবে গণতন্ত্র এবং নারীরা নিরাপত্তা পাবে। মিম, আমাদের মাঝে সাইফ মাহমুদ জুয়েল ভাই উপস্থিত আছেন। ভাইয়ের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? জি, ধন্যবাদ। ভাইয়ের কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, এদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী এবং শিক্ষার্থীরও প্রায় অর্ধেকই নারী। তো তারুণ্যের সমাবেশে নারী শিক্ষার্থীদের মাঝে কতটুকু সারা জাগাতে পেরেছে বলে আপনি মনে করেন? আর এই সমাবেশগুলোতে বা আগামী আন্দোলনে নারী শিক্ষার্থীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ মিম। আসলে আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি, আমাদের দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ প্রারম্ভে এটি আমাদের একটি সাংগঠনিক ভিত্তির মাধ্যমে আমরা শুরু করেছিলাম, কিন্তু খুব অবাক করার বিষয় নয়, কারণ একবিংশ শতাব্দীর নারীরা, একবিংশ শতাব্দীর আমার বোনেরা সমাজ সচেতন, রাষ্ট্র সচেতন, অধিকার সচেতন হবে খুবই স্বাভাবিক। তাই আমরাও বলতে চাই নজরুলের ভাষায়, বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এর বাস্তব প্রতিফলন ঘটেছে আমাদের তারুণ্যের সমাবেশগুলোতে। আমরা খুব অবাক বিস্ময় লক্ষ্য করেছি, আমাদের তারুণ্যের সমাবেশ যখন আমরা সাংগঠনিক ভিত্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের তরুণ বোনেরা যারা ভোটাধিকার বঞ্চিত, যারা শুধুমাত্র একটি সুনির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের মতাদর্শে বিশ্বাস না করার কারণে চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি, মেধার সকল স্বাক্ষর রেখেও শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন নামে যে দলগত ভেরিফিকেশন হয় বাংলাদেশে, তথাকথিত যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে বাদ পড়া আমার শিক্ষার্থী বোনেরা ঠিক একইভাবে শুধুমাত্র দলীয় সিদ্ধান্ত, একটি দলের সুনির্দিষ্ট দলের তথা আওয়ামী লীগের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন না করার কারণে চাকরিচ্যুত হয়। সেই সকল বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেছেন। আপনারা আমাদের ইতিমধ্যে চট্টগ্রাম, বগুড়া এবং বরিশালের সমাবেশে দেখেছেন আমার তরুণ শিক্ষার্থী বোনেরা এসে নির্বিঘ্নে তাদের অধিকার সচেতন হয়ে তারা তাদের ক্ষেত্রে ঘটে যাওয়া যে অসঙ্গতিগুলো তারা প্রকাশ করেছেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের তারুণ্যের সমাবেশ হলো দেশ বাঁচানোর সমাবেশ, এই তারুণ্যের সমাবেশ হলো গণতন্ত্র পুনরুদ্ধারের সমাবেশ, এই সমাবেশ হলো আমার বোনের সম্ভ্রম রক্ষার সমাবেশ। এই সমাবেশ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল লোকালয়ে আমার বোনেরা যাতে সম্মানের সাথে পথ চলতে পারে, নিরাপদে নির্বিঘ্নে পথ চলতে পারে, সেজন্য সমাবেশ। সেই সমাবেশের অন্তর্নিহিত অর্থগুলো, উদ্দেশ্যগুলো উপলব্ধি করে
আমাদের বোনেরা নির্বিঘ্নে এসে আমাদের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য দিচ্ছেন। সে বক্তব্য স্পষ্টত প্রমাণ করে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যেমনটি মিম বলছিলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোথাও নিরাপদ নয়। ঠিক আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে আমাদের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইডেন মহিলা কলেজ, যেখানে আমি আমার বোন আমার আত্মীয় স্বজনকে একসময় ঐতিহ্যের কারণে হয়তো ওখানে শিক্ষার সুযোগ করে দিতাম। আমরা চেষ্টা করতাম সেই সকল স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমার বোনেরা শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করে। কিন্তু খুব অবাক, বিস্ময় এবং লজ্জিত হয়ে লক্ষ্য করলাম কিছুদিন পূর্বে ছাত্রলীগ নামক যে সংগঠনটি ইডেনে রয়েছে, জাতির সামনে এমন এমন একটি ছাত্র রাজনীতির একটি কলঙ্কজনক অধ্যায় উপস্থাপন করেছে, যাতে করে কোন কোন শিক্ষার্থী বন্ধু আর ছাত্র রাজনীতির, বিশেষ করে আমার বোনেরা ছাত্র রাজনীতির দিকে আকৃষ্ট হবে না। একইভাবে কোন সচেতন পরিবার তাকে ওই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়ানোর জন্য আর আগ্রহ প্রকাশ করবে না। তো আমি খুব স্পষ্ট করে এখানে বলতে চাই, একটি একটি ছাত্র সংগঠনের কারণে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিনষ্ট হতে পারে না। একটি ছাত্র সংগঠনের কারণে আমাদের সামগ্রিক যে ছাত্র রাজনীতির সংস্কৃতি ভুলণ্ডিত হতে পারে না। একটি ছাত্র সংগঠনের কারণে আমাদের ছাত্র রাজনীতির যে সামাজিক মর্যাদা সেটি বিনষ্ট হতে পারে না। আমরা যারা আমাদের বোনরা রয়েছেন, যারা সচেতন শিক্ষার্থী বোনেরা রয়েছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, জাতীয়তাবাদী ছাত্রদল মনে প্রাণে ধারণ করে এখানে শিক্ষার্থী বোনেরা এবং শিক্ষার্থী ভাইয়েরা সম অধিকার ভোগ করে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের কেন্দ্রীয় সংসদের যে কমিটি রয়েছে, সেখানেও আমাদের শিক্ষার্থী বন্ধুরা অংশগ্রহণ রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি পদ, সহসভাপতি পদেও কিন্তু আমাদের ছাত্র দলের এক নেত্রী রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। এই কারণেই ছাত্রদল একটি নিরাপদ সংগঠন, যেখানে বন্ধুদের স্বগৌরবে, স্বমহিমায়, সসম্মানে তারা ছাত্র রাজনীতি করতে পারে। একইভাবে শিক্ষার্থী বন্ধুদের অধিকার আদায়ের জন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে ঘটনাটি উল্লেখ করেছে মিম, আমার যে বোন তার 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 স্বামীর সাথে ঘুরতে গিয়ে অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে, আমরা তার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছিলাম। ঠিক একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার যে বোন ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন দ্বারা নির্যাতিত হয়েছিল, তখন আমরা একইভাবে সোচ্চার হয়ে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা কর্মসূচি গ্রহণ করেছি যখন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইডেনের সুনাম বিনষ্টকারী ছাত্রলীগ যখন বিভিন্ন কিছু তাদের জাতির সামনে স্পষ্ট হচ্ছিল, তখন আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, ছাত্র রাজনীতির সংস্কৃতি জাতীয়তাবাদী ছাত্রদল ধারণ করে, বহন করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এখানে এসে নিরাপদভাবে নির্বিঘ্নে তাদের মতামতকে প্রকাশ করতে পারে। একইভাবে তাদের মতামতের মাধ্যমে ছাত্র সংগঠনকে সমৃদ্ধ করার যে প্রয়াস থাকে, সেই প্রয়াস ছাত্রদল গ্রহণ করে। তা আমি আমার বোন মিমের মাধ্যমে সকল শিক্ষার্থী বোনদেরকে আহ্বান জানাবো, ছাত্র দলের পতাকা তলে আপনাকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য, ঠিক একইভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য, আপনার অধিকার সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমার ঘরের বোনটি যেরকম নিরাপদ থাকে আমার কাছে, ঠিক আমার শিক্ষার্থী বোনেরা, আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বোনেরা আমার ছাত্র দলের সহযোদ্ধা ভাইদের কাছে তেমনটি নিরাপদ থাকবে এবং তাদের অধিকার আদায়ে ছাত্র দল ইনশাআল্লাহ অতীতের ন্যায় আবারও সেই দুর্বার ভূমিকা পালন করবে। একইভাবে শিক্ষার্থী বোনদেরকে সাথে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কথার প্রেক্ষিতে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে ক্ষমতায় গেলে আপনারা নারী শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করবেন এবং তাদের কাছে আপনাদের কমিটমেন্ট কি? দেখুন, যে কথাটি আমি বারবার বলার চেষ্টা করছি, আসলে প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে সেই সংগঠন ভিন্ন। আমরা একটি আদর্শিক সংগঠনের মধ্যে রয়েছি। আমরা 1979 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলকে যদি 2023 সাল পর্যন্ত বিশ্লেষণ করা হয়, জাতীয়তাবাদী ছাত্র দল আদর্শিক চর্চা করে। জাতীয়তাবাদী ছাত্র দলের
অসংখ্য নেতাকর্মী গুম খুন হত্যা করার পরেও শুধুমাত্র আদর্শিক কারণে স্বগৌরবের মহিমায় টিকে আছে। সুতরাং ক্ষমতাসীন হলে, আপনি যে কথাটি বলছেন, ক্ষমতাসীন হবে হয়তো আমাদের আমাদের অভিভাবক সংগঠন বিএনপি। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, আপনি নিশ্চয়ই জানেন, তিনি শিক্ষার্থীদের অধিকার আদায় সর্বদা সচেষ্ট রাখে জাতীয়তাবাদী ছাত্রদলকে। একইভাবে ছাত্রদল শুধুমাত্র বিএনপির স্বার্থ রক্ষায় আন্দোলন করে না, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত সকল অধিকার আদায় আন্দোলন করে। ক্ষমতাসীন সময়েও কিন্তু ছাত্রদলের নজির রয়েছে শিক্ষার্থী বোনদের জন্য, শিক্ষার্থী ভাইদের জন্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে। ঠিক একইভাবে আবেদন করেছে। সেই আবেদনে যখন কর্তৃপক্ষ পুরোপুরি সচেতন ভাবে গ্রহণ করেনি, ঠিক তখন আন্দোলনের মাধ্যমে আমাদের আমাদের যে অভিভাবক সংগঠন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং আমাদের অভিভাবক সংগঠনগুলো কিন্তু বারবার আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। কারণ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী ছাত্র দল হলো একটি দেশপ্রেমিক সংগঠন। এদেশের গণমানুষকে ধারণ করে, শিক্ষার্থীদেরকে ধারণ করে, ন্যায়সঙ্গত সকল অধিকারকে ধারণ করে। শুধুমাত্র কথার ফুল জড়িতে যারা থাকে সেই সংগঠনের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের বৈপরীত্য রয়েছে। কারণ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম গৌরবোজ্জ্বল ইতিহাস সংক্ষিপ্ত সময়ে আর কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেই, যেই সংগঠনের প্রায় 24 জন নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারে গিয়ে শহীদ হন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এত সংক্ষিপ্ত সময়ে কারোরই এরকম গৌরবোজ্জ্বল ইতিহাস নেই। তারপরও যে কথাটি জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তর নেতাকর্মীরা বলতে চান, আমরা রয়েছে একটি আদর্শিক আন্দোলনে, আমরা রয়েছে একটি আদর্শিক যুদ্ধে। সুতরাং এখানে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমার আদর্শে বাস্তবায়নে আমরা লড়ে যাব। সে কারণে আমরা বলে থাকি যে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আমরা মুক্তির স্লোগান দেই। এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেয়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ঘোষণা হলো, গুম খুন হত্যার মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না। আমার দেশ হবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমার বোন এবং ভাইয়ের সমমর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী বোনদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি গণমানুষের প্রত্যক্ষ ভোটে বারবার যেভাবে নির্বাচিত হয়েছে, আবারও যদি ক্ষমতাসীন হন, তাহলে ইনশাআল্লাহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার বোনেরা থাকবে এমন নিরাপদ, যেমন মাতৃগর্ভে শিশুরা নিরাপদ থাকে। আমার বোনদের স্বাস্থ্য সুরক্ষা হবে সকল ক্যাম্পাসে। আমার বোনদের মেধার ভিত্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আমার বোনদের মেধার ভিত্তিতেই, শুধুমাত্র কোনো প্রকার শারীরিক সক্ষমতার ভিত্তিতে আমার বোনদেরকে আমরা বিবেচনা করি না। বোন এবং ভাইয়ের পার্থক্য আমরা দেখি না। আমরা পরস্পর দেশ গঠনে কাজ করব, সেইভাবে সহপাঠী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমরা আমার বোনদেরকে দেখি। সুতরাং জাতীয়তাবাদী ছাত্র দলের সুনিবিড় যে শান্তির পতাকা রয়েছে, সেই পতাকার তলে এসে আমার বোনরা তাদের যে কোনো অধিকার নির্বিঘ্নে নিশ্চিত করতে পারবে, সেই প্রত্যয় আমি ব্যক্ত করছি। ধন্যবাদ জুয়েল ভাইকে, অত্যন্ত চমৎকার ভাবে আপনি আপনার বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। এই পর্যায়ে যে আমরা যেতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমানের কাছে। হাবিবের কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে 1970 এই শুনতে পাচ্ছি না, কিছু সমস্যা হয়েছে মনে হয়। এই সাউন্ড কি হাবিব, আসছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন বলেন। আমার প্রশ্নটা কি শোনা গেছে? না ভাই, একটু রিপিট করেন। আচ্ছা, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে 1970-এর নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছিল, কিন্তু পাকিস্তানের
জান্তা সরকার এই ভোটের রায়কে মেনে নেয়নি। আর বর্তমানে দেখা যায় যে মানুষ আসলে ভোট দিতেই যেতে পারছে না। তো আসলে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়ার পার্থক্যটা কোথায়, অথবা এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পার হয়ে আমরা কতটুকু অগ্রগতি করলাম? আচ্ছা, আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য এবং আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। এখন আপনি একটা 50 বছরের একটা তুলনামূলক আলোচনা করেছেন, আমরা ঠিক কতটুকু এগিয়ে গিয়েছিলাম। এখন আগানোর ক্ষেত্রে আমাদেরকে, এটা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ। এবং আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধটা হয়েছিল, আপনি যেটা বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। ইয়াহিয়া খান এবং ভুট্টো তারা একটা টালবাহানা শুরু করেছিলেন যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে এবং দুইটা পাকিস্তান মিলে তারা জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু ইয়াহিয়া খান তিনি অ্যাসেম্বলি কল করেন নাই, যিনি মেজরিটি পার্টির নেতা তাকে সরকার গঠন করার সুযোগ দেন নাই। একই অন্যদিকে ভুট্টো তার মতো করে ক্ষমতার অংশীদার হতে চেয়েছিলেন। এই কারণে দেখা গেল যে আমরা একটা স্বাধীন দেশে চলে আসতাম যখন ওরা আক্রমণ করলো। তো সেটা হচ্ছে যুদ্ধের ইতিহাস, কিন্তু সেই মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে জনগণের রায়কে মেনে না নেওয়া। জনগণ 70-এর নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছিল সেই প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা দেওয়া হয় নাই। এখন এরপরে আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম, তারপরে স্বাধীন দেশ হলো, আমরা একটা সংবিধান তৈরি করলাম। সেই সংবিধানেও আমরা দেখলাম যে সংবিধানের আগে আসি যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। তো স্বাধীনতার ঘোষণাপত্রে কেন আমরা স্বাধীনতার ঘোষণা করেছি, কেন আমাদের আলাদা একটা স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, তার জন্য কিন্তু কারণ বলা আছে। ওখানে দেখবেন যে যেহেতু 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 ইংলিশে হোয়ারাস 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 দিয়ে 9টা এইভাবে কারণ বলা আছে। তার মধ্যে প্রথম কারণটা বলেছে যে যেহেতু পাকিস্তানিরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, তো সুতরাং আমাদের একটা স্বাধীন দেশের প্রয়োজন। তো একটা দেশ তৈরি হলো বা একটা দেশ ভেঙে গেল এই জনগণের রায় না মানার কারণে। তারপরে আমাদের যে সংবিধান তৈরি হলো, সেই সংবিধানে গণতন্ত্রকে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার 4টা মূল ভিত্তির একটা হবে গণতন্ত্র। আবার সংবিধানের প্রস্তাবনায় আবার বলা হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা শোষণমুক্ত একটা সমাজতন্ত্র বা এই ধরনের একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব। আবার আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ বলা আছে যে এই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হবে জনগণ। আবার আর্টিকেল 8 ওখানে বলা আছে যে এই রাষ্ট্রে জনগণ এবং রাষ্ট্র, রাষ্ট্র বলতে তো আমরা সরকার বুঝি, ভূখণ্ড বুঝি, সভরেন্টি এবং টেরিটরি। তো টেরিটরি, সভরেন্টি এগুলো তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, এগুলোর তো কোনো অ্যাকশন করার থাকে না। তো রাষ্ট্র বলতে সরকারই বোঝায় এবং জনগণ। তাহলে জনগণ এবং সরকার তাদের সব কাজের ভিত্তি হবে এই গণতন্ত্র। আমাদের এই সংবিধানটা এবং এই আইনগুলো তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধে যেহেতু আমরা ভোট দিয়েছি কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, সেই জায়গাটা থেকে। তারপরে আমরা কিন্তু আমাদের বাস্তবতা যদি দেখেন, 1973 সালের নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ এবং আনিসুজ্জামান সাহেব যিনি জাতীয় অধ্যাপক ছিলেন, তার বইয়ে তিনি বলেছেন যে 1973 সালে তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে বা ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে আমরা মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি ছিল যে সবাই ভোট দিতে পারবে, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেটা প্রায় বছর খানেকের মধ্যে একটা ধাক্কা খেয়েছে। এবং ঠিক 1-1.5 বছর পরে 75 সালে এসে দেখলাম যে দেশে মাত্র একটা পলিটিক্যাল পার্টি থাকবে, আর কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না, এবং সংবাদপত্র থাকবে 4টা, এর বেশি থাকবে না। তাহলে আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি ছিল সেটা মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই একটা ধাক্কা খেয়েছে। তারপরে বহুদলীয় গণতন্ত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি এটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আবার একটা সামরিক শাসন এসেছে, আবার বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে একটা আন্দোলনের মাধ্যমে আমরা তাকে উৎখাত করে আবার দেশে একটা সংসদীয় গণতন্ত্র এসেছে। তাহলে 1991 থেকে শুরু করে 91, তারপরে 1996 সালে এবং 2001 সালে মানুষ ভোট দিতে পেরেছে এবং সেই ভোটগুলো খুব শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল। তার পরবর্তীতে আবার 2008 সালে নির্বাচনটা নিয়ে নানা ধরনের কথা থাকলেও মানুষ মেনে নিয়েছে যে এটা একটা নির্বাচন হয়েছে, 2 বছরের অগণতান্ত্রিক সরকারের পরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসছে। কিন্তু তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে যে দেশে এখন আর মানুষ ভোট দিতে পারে না। এবং ভোট দেওয়ার আগে পরের যে পরিবেশ, এখানে
খুবই ইন্টিমিডেশন, ভায়োলেন্স, এবং দেখা যাচ্ছে যে কেউ একটা দলে ভোট দিলে সে ভোট দিতে পারছে, অন্যদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। আবার আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখা হচ্ছে, পত্রপত্রিকায় নিউজ আসছে কোনো কোনো কেন্দ্রে সব মানুষ ভোট দিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ মারা গেছে, বিদেশে আছে, তারাও ভোট, কিন্তু সব ভোট পড়েছে। তো এখন বিষয়গুলো দেখলে দেখা যায় যে 1991 থেকে শুরু করে 2001 বা 2008 পর্যন্ত এই ব্যবস্থাটার একটা উন্নতি ছিল, কিন্তু এখন আমরা আবার সেই এমন একটা পর্যায়ে চলে গেছি যে একটা সময় ছিল পৃথিবীতে নারীরা ভোট দিতে পারতো না, একটা সময় ছিল যে কালো মানুষ ভোট দিতে পারতো না, এখন হয়েছে বাংলাদেশে কেউই ভোট দিতে পারে না। তো এটা আরো অত্যন্ত মানে কি বলবো যে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। এখন যারা পৃথিবীতে গণতন্ত্র নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারা বাংলাদেশকে এখন গণতান্ত্রিক রাষ্ট্র বলছে না, তারা অন্য ধরনের হাইব্রিড রাষ্ট্র, অথরিটেরিয়ান রাষ্ট্র, নানা ধরনের কাঠামোর মধ্যে রেখেছে এবং আমাদেরকে গণতন্ত্র থেকে বাদ দিয়েছে। এখন আপনি যদি বলেন যে আমাদের উন্নতি কতটা হয়েছে বা অবনতি কতটা হয়েছে, তাহলে আমরা বলবো যে আমাদের মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল প্রথমেই গণতন্ত্র, এবং মুক্তিযুদ্ধটা হয়েছিলই এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথবা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য। কিন্তু আমাদের দেশে অবস্থা হয়েছে যে এরকম, ভোট দেওয়া তো একটা কথা, প্রার্থী তারই নিরাপত্তা নাই। কিছুদিন আগে একজন প্রার্থী বরিশালে আহত হয়েছেন, এবং একজন সাংবিধানিক প্রতিষ্ঠান, অন্যতম ক্ষমতাধর সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন, তার প্রধান বলেছেন উনি কি ইন্তেকাল করেছেন। তো মানে হচ্ছে প্রার্থী মারা যাওয়ার আগ পর্যন্ত এটা কাউকে কোনোভাবে স্পর্শ করে না, এটা তাদেরকে কি বলবো, তাদের সেন্সিটিভিটিটা নাই যে মারা যাওয়ার আগ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা হতে পারে। আবার এই সম্প্রতি আজকে কালকে দেখলাম যে একজন নাম হিরো আলম, আশরাফুল আলম, তিনি একটা জায়গায় প্রার্থী হয়েছেন, কিন্তু তাকে একটা জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। উনি অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে ওনার উপর বল প্রয়োগ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। তো সেই হিসেবে দেখলে আমাদের যে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিটা ছিল যে একটা গণতান্ত্রিক দেশ হবে, এবং এটার একটা আন্তর্জাতিক প্রতিশ্রুতিও আছে। কিভাবে? পৃথিবীতে কিছু ইন্টারন্যাশনাল ট্রিটি আছে যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ওখানে সাইন করে। বাংলাদেশ এরকম অনেকগুলো ট্রিটি সাইন করেছে, তার মধ্যে 3টা ট্রিটির নাম আমি বলি। একটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার সার্বজনীন ঘোষণাপত্র বলে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এখন এই ইউডিএইচআর বা সার্বজনীন ঘোষণাপত্র, এটার আর্টিকেল 21 ক্লাস 3 তে আছে, উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। একটা সরকার যে রাষ্ট্র পরিচালনা করবে তার এই লেজিটিমেসিটা কোথা থেকে আসবে? এই লেজিটিমেসিটা আসবে উইল অফ দ্য পিপল বা জনগণের অভিপ্রায় থেকে। জনগণ যদি ইচ্ছা করে যে মিস্টার এক্স বা পলিটিক্যাল পার্টি এক্স তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাহলেই সে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে, আদারওয়াইজ তার ক্ষমতাটা লেজিটিমেট হবে না। এখন এই উইল অফ দ্য পিপল বা জনগণের ইচ্ছাটা কি, এটা প্রকাশ হবে কিভাবে? ওখানে বলা আছে যে প্রকাশ হবে দিস উইল শ্যাল বি এক্সপ্রেসড বাই পিরিয়ডিক অ্যান্ড জেনুইন ইলেকশন। পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট সময় পর পর। এই শব্দটার গুরুত্বটা আমি এর আগে এত ভালো করে বুঝি নাই, যে 5 বছর পর পর 4 বছর পর পর তো ইলেকশন হয়, ভুয়া ইলেকশন হোক, জাল জালিয়াতির ইলেকশন হোক, একটা সময় পর পর তো ইলেকশনের কথা বলেই। কিন্তু কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি কিন্তু বলেছিলেন যে এই সরকারের মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। তার মানে পিরিয়ডিক শব্দটার গুরুত্ব ওনারা এই ধরনের লোকজনকে মাথায় রেখেই ওখানে লিখেছেন যে এই ধরনের দুষ্ট বুদ্ধি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। এবং এই দুষ্ট বুদ্ধিটা আসার কারণেই আমি এখন এই শব্দটা খুব ভালো করে বুঝি যে পিরিয়ডিক শব্দটা ওরা এখানে কেন লিখেছে। এটা লিখেছে 1948 সালে। এবার জেনুইন ইলেকশন, জেনুইন ইলেকশন বলতে কি বোঝাচ্ছে? যেখানে প্রত্যেকটা মানুষ মানে নিরাপদে এবং গোপনে নিজের ভোটটা দিতে পারবে এবং সেই ভোটটা কাউন্ট হবে। ভোট দিতে পারা এবং ওই ভোটটা কাউন্ট হওয়া, ওইটার ভিত্তিতে রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড হওয়া, 3টা আলাদা জিনিস বাট গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আরেকটা যে ট্রিটি, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট আমরা যেগুলোকে হিউম্যান রাইটস বা কনস্টিটিউশনাল রাইট বলি, এইগুলো ওখানে আছে। ওইখানে আর্টিকেল 25-এ এ এবং বি এই 2টা ক্লজে এই কথাগুলো বলা আছে যে প্রত্যেকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার থাকবে, এবং এই অধিকারটা কিরকম? টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড। আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে
এবং আপনার নির্বাচিত হওয়ার অধিকার থাকবে, এবং পলিটিক্যালি প্রত্যেকটা মানুষ শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে ডিরেক্টলি অথবা থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আমি হয় নিজে গিয়ে সংসদ সদস্য হব, অথবা আমি একজনকে সংসদ সদস্য হিসেবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করব। এরপরে আরেকটা কোভেনেন্ট আছে, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট। এটার আর্টিকেল 1 এবং ওই আইসিসিপি এর আর্টিকেল 1, দুইটার আর্টিকেল 1 একই। এখানে আছে যে প্রত্যেক নাগরিকের তাদের ফ্রিলি, দে হ্যাভ দ্য রাইট টু ফ্রিলি ডিটারমাইন দেয়ার পলিটিক্যাল স্ট্যাটাস এবং রাইট টু সেলফ ডিটারমিনেশন। এই কথাগুলো আবার আমাদের সংবিধানের প্রিয়াম্বেলেও আছে। তো বাংলাদেশ তারা এই ট্রিটিগুলোতে সাইন করেছে এবং সাইন করার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আমাদের দেশের নাগরিকদের এই অধিকারগুলো দেব। তো এখন যদি এই ইন্টারন্যাশনাল কমিউনিটি বা জাতিসংঘ তারা যদি পর্যবেক্ষণ করে মনে করে যে বাংলাদেশের নাগরিকদের এটা দেওয়া হচ্ছে না, তাহলে এটা কিন্তু তার ভায়োলেশনের জন্য তাকে জবাবদিহি করতে হবে। আবার আমাদের দেশের যে আইনগুলো হচ্ছে, আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল বা এইগুলো, এই আইনগুলো ব্যাখ্যা করার সময় কিন্তু এইগুলোকে বিবেচনায় নিতে হয় যে আন্তর্জাতিক একটা অব্লিগেশনও আমার মধ্যে আছে। তো আপনার প্রশ্নটায় আমি ফিরে আসি যে মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আসলে বাস্তবায়ন হয়নি। কারণ হচ্ছে যে এই মুহূর্তে দেশের যারা তরুণ ভোটার, প্রায় 4 কোটির বেশি ভোটার, 2008 সালে যারা ভোটার হয়েছিল শেষ সংসদ সদস্য নির্বাচনে, তারা ভোট দিতে পেরেছে, এরপরে আর ভোট দিতে পারে নাই। 2014 ইলেকশন, 18 ইলেকশনে তারা ভোট দিতে পারে নাই। তো সুতরাং দেখা যাচ্ছে যে যে জেনারেশনটা শেষ ভোট দিয়েছে তাদের প্রায় 2টা করে বাচ্চা আছে, এই ধরনের একটা অবস্থা। তারপরে আর কেউ ভোট দিতে পারে নাই। আর আন্তর্জাতিক ভাবেও যে প্রতিশ্রুতিগুলো করা হচ্ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, সেটাও বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু আমি একটা দুঃখজনক ব্যাপার এখানে যুক্ত করব যে 2008 সালের পরে ভোটার হয়েছে এরকম একটা জেনারেশন, তারা কিন্তু অন্য তাদের ফেলো যে ইয়াং পিপল, তাদের ভোটের অধিকারটা কেড়ে নিতে সাহায্য করছে। আপনি ভোটের অধিকার চাইবেন, সে এসে আপনার উপরে হামলা করবে। এই ধরনের একটা এখন সোসাইটিতে 2টা ভাগ হয়ে গেছে, যে তরুণদের একটা অংশ তারা এই ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, আর একটা অংশ এই আন্দোলন সংগ্রামে লিপ্ত তরুণদের উপরে হামলা করে তাদেরকে বাধাগ্রস্ত করে এটা এই মানে আমাদের যে সংবিধান এবং মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এবং দুঃখজনক হচ্ছে যে আমাদের একদল মেধাবী তরুণ, তারা কেউ বিশ্ববিদ্যালয়ে একটা লেকচারার পোস্টের জন্য, এমনকি সেকশন অফিসার পোস্টের জন্য, এমনকি কর্মচারী পোস্টের জন্য, কেউ একটা নবম গ্রেডের চাকরির জন্য, কেউ হলে একটা সিঙ্গেল, মানে সে একজনের সাথে বেড শেয়ার করে থাকে, সেটা থাকবে না, সে একটা সিঙ্গেল সিটে ঘুমাবে, তার জন্য, কেউ বাকি খাওয়ার জন্য, এই আমাদের যে সাংবিধানিক যে অবস্থা বা আন্তর্জাতিক যে একটা গণতান্ত্রিক দায়িত্ব এবং একটা পবিত্র আমানত যে আমাদের দেশের ডেমোক্রেসি আমাদের প্রোটেক্ট করা, তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাদের এই অবস্থানটার তুলনা করা যায় হচ্ছে সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল থেকে শুরু করে মীর জাফর ঠিক একই কাজ করেছিল। তাকে লোভ দেখানো হয়েছিল যে তোমাকে পয়সা দেওয়া হবে, তুমি এখন কমান্ডার ইন চিফ আছো বেঙ্গল আর্মিতে, সেখান থেকে তুমি উঠে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবা। ছোট ছোট পয়সার লোভ, ছোট ছোট ক্ষমতার লোভে একটা শিক্ষিত, তারা খুবই মেধাবী এই জেনারেশনও কিন্তু এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যারা সংগ্রাম করছে তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমি আমার জায়গা থেকে এই আমার বয়সী তরুণ যারা এই ধরনের কাজ করছে তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি, এবং ইতিহাসে তাদের জায়গাগুলো কিন্তু ওই মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, জগৎ শেঠ এদের সাথে লেখা হবে। কারণ একটা সময় কিন্তু সঠিক ইতিহাস লেখা হবে, এবং নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য তারা যে আমাদের জাতিকে একটা অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে, এই বিষয়টার কিন্তু একটা হিসাব নিকাশ চলে আসবে। আমি এই বিষয়ে এই পর্যন্ত আর বাড়াবো না। ধন্যবাদ। ধন্যবাদ হাবিব। আপনি খুবই সংক্ষেপে, আপনি যেহেতু আইন বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন, খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমানে যে নীল নকশা নির্বাচনগুলো, জালিয়াতি নির্বাচনগুলো জায়েজ করার জন্য নানা ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলা হয়, বিভিন্ন আইনি মারপ্যাচের কথা বলা হয়। তো এই বিষয়গুলোতে আপনি বিষয়গুলো কিভাবে দেখেন বা আপনি বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আমি এটা সংক্ষিপ্ত হলেও আমি অন্তত একটু সময় আপনার কাছে চেয়ে নিব। তো সেখানে ব্যাপারটা শুরুতেই দেখেন
যে এই যে সাংবিধানিক বা আইনি ব্যবস্থা যে মাঠম্যাচগুলোর কথা বলা হয়, এটা হচ্ছে এক ধরনের নীল নকশা বা অজুহাত বা প্রিটেক্সট। এখন এটার কেন এটা নীল নকশা, তো সেটা আমি একটু সময় নিয়ে ব্যাখ্যা করব। তো দেখেন, শুরু থেকে দেখেন যে এই কেয়ারটেকার বিষয়টার সাথে দুইটা সংবিধানের সংশোধনী জড়িত। একটা হচ্ছে 13 অ্যামেন্ডমেন্ট 1996 সালে, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বেগম খালেদা জিয়া সরকার এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, এবং আওয়ামী লীগ তারা দীর্ঘদিন আন্দোলন করেছিল এটা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। পরবর্তীতে একটা কোর্টের রায়ের উপর ভিত্তি করে বা এটাকে অজুহাত দেখিয়ে এটা বাতিল করা হলো। কিন্তু এর ভেতরে কিছু রাজনৈতিক বিষয় আমরা দেখতে পাই। কিভাবে? যে কেয়ারটেকার সরকার, এটা 13 অ্যামেন্ডমেন্ট, এটা চ্যালেঞ্জ করা হয়েছিল 2004 সালে। জনাব সলিমুল্লাহ নামের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট ওনার রিটটি খারিজ করে দেয়। হাইকোর্ট বলে যে এটা গণতন্ত্র সাথে সাংঘর্ষিক নয়, এটা সংবিধান সম্মত। তো হাইকোর্ট ডিভিশন এই রায় দেওয়ার পরে এটা আপিল করা হয় 2005 সালে, এবং এই আপিলটা ঝুলেছিল প্রায় 6 বছর। 2010 সালে জনাব চিফ জাস্টিস, ফরমার চিফ জাস্টিস ABM খায়রুল হক সাহেব, উনি 2010 সালের 30 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান বিচারপতি পদে শপথ নেন, এবং 1 অক্টোবর 2010 থেকে তিনি কোর্টে প্রধান বিচারপতি হিসেবে বিচার কার্য শুরু করেন। এর আগে 2010 সালের জুলাই মাসের 21 তারিখ একটা বিশেষ কমিটি তৈরি করা হয়, যে একটা সংবিধান সংশোধন করা হবে। সংবিধান কেন সংশোধন করা হবে? এর আগে 5ম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, এবং আওয়ামী লীগ তারা কিছু কথা বলেছিল যে তাদের ধর্মনিরপেক্ষ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলো সংবিধানে নিয়ে আসবে। এটার কথা বলে তারা একটা কমিটি তৈরি করে। ওই কমিটি তৈরির পেছনে কিন্তু তত্ত্বাবধায়ক বাতিল করা হবে এই কথাগুলো আসে নাই। এই কমিটি প্রথম সংবিধান তারা কি কি পরিবর্তন করবে তার জন্য আলোচনা শুরু করে 2011 সালের মার্চ মাসে। কমিটিটা হয় 2010 জুলাইয়ে। খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি হন 30 সেপ্টেম্বর 2010। আর কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু আলোচনায় আসে 2011 সালের মার্চ মাসে, এবং 2011 সালের এপ্রিল মাসের 27 তারিখ প্রধানমন্ত্রী ওই কমিটির সাথে দেখা করেন, এবং তিনি প্রথম বলেন যে জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এভাবে চায় না। তারপরে তিনি এটাকে সংস্কারের একটা কথা বলেন। 2011 সালের মে মাসের 29 তারিখ এর আগে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে 2011 সালের 1 মার্চ এই যে মামলাটা পেন্ডিং ছিল, তত্ত্বাবধায়ক সরকারের মামলা, এই মামলাটা আপিল বিভাগের শুনানি শুরু হয়। মাত্র 10 দিনে এত গুরুত্বপূর্ণ মামলাটা শুনানি শেষ হয়ে যায়, এবং মে মাসের 10 তারিখ 2011 সালের মে মাসের 10 তারিখ একটা শর্ট অর্ডারের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। তবে বলা হয় যে পরবর্তী 2টা ইলেকশন যা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং নেসেসিটি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 10 মে 2011। 18 মে 2011 জনাব খায়রুল হক সাহেব বিচারপতি পদ থেকে অবসর নেন। অবসর নেওয়ার মাত্র 8 দিন আগে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে একটা শর্ট রায় দেন। 29 মে 2011 কমিটি, ওরা যে সংসদীয় কমিটি, এই 15 জন সদস্য ছিলেন। 15 জনের 12 জন আওয়ামী লীগের, 3 জন হচ্ছে তাদের মহাজোটের অন্য শরিক। চেয়ারম্যান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তো এই কমিটিতে তারা বলে যে আমরা শর্ট অর্ডার পেয়েছি, ফুল জাজমেন্ট পাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে। তবে 29 মে 2011 তারা কিছু আলোচনা করে, বলে যে 2টা ব্যাপারে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার আনতে হবে। কি? একটা হচ্ছে যে এর মেয়াদ সুনির্দিষ্ট করে দিতে হবে মাত্র 90 দিন। আর একটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার কোনো ফরেন ট্রিটি বা বাইলেটারাল ট্রিটি এগুলো যাতে না করে তার জন্য বিধিনিষেধ আরোপ করা হবে। এই কমিটি তাদের রিপোর্ট দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, এবং সাক্ষাতের পরে তারা কিছু তাদের মতামত পরিবর্তন করেন। জুন মাসের 5 তারিখ 2011 সাল তারা রিপোর্টটা প্রদান করেন, এবং রিপোর্টে 51টা সুপারিশ তারা করেন, কিন্তু সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশ করেন নাই। কিন্তু 2011 সালের 25 জুন সংসদে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 15 সংশোধনীর বিলটা উত্থাপন করা হয়, এবং ওই দিনই বিলটা পাশ হয়। এবং এখানে
ওই সংসদেও পর্যাপ্ত আলাপ আলোচনা হয়ই নাই, একদিনে পাশ হয়ে গেছে। কিন্তু শর্ট অর্ডার দেওয়ার 16 মাস পরে 2012 সালের সেপ্টেম্বর মাসে এটার ফুল জাজমেন্ট আসে, এবং ফুল জাজমেন্টে জনাব খায়রুল হক সাহেব সই করেন তিনি প্রধান বিচারপতি পদ ছাড়ার 16 মাস পর অবসরে গিয়ে তিনি ওই রায়টা লিখেছেন। এখন এখানে কি দেখা যায়, ফুল জাজমেন্টে তিনি ওই শর্ট অর্ডার থেকে একটা পরিবর্তন করে নিয়ে আসছেন। পরিবর্তনটা কি? শর্ট অর্ডারে উনি বলেছিলেন যে পরবর্তী 2টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে যা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, এবং উনি বলেছেন যে রাষ্ট্রের সিকিউরিটি এটা হচ্ছে সর্বোচ্চ আইন, এবং রাষ্ট্রের নেসেসিটির প্রয়োজনে যেটা আনলফুল সেটা লফুল হতে পারে। কিন্তু উনি ফুল জাজমেন্টে বলেছেন সংসদ যদি মনে করে তাহলে পরবর্তী 2টি ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু শর্ট অর্ডারে উনি এই সংসদের যে অনুমোদন লাগবে বা সংসদ যদি মনে করে এই কথাটা বলেন নাই, উনি বলেছিলেন যে এমনিতেই হতে পারে। এটা এই পরিবর্তনটা করে উনি সংসদের কথাটা বলেছেন। এবার আসেন এই জাজমেন্টটা আসলে কি বিষয়গুলো ছিল। তো জাজমেন্টে আসার আগে আমি সরকার যে পঞ্চদশ সংশোধনীটা সংসদে করেছে, মানে বাতিল করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক, সেটা কেন আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক সেই আমরা একটু আলোচনায় নিয়ে আসি। প্রথমত, আমাদের সংবিধান সংশোধন করতে গেলে আগে একটা গণভোটের বিধান ছিল, এটাকেও বাতিল করে দিয়েছে যে জনগণের একটা মতামত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করতে গেলে নিতে হয়, সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এরপরে তো আর জনগণের মতামত নেওয়ার উপায় আর রাখলো না। এরপরে কি হলো যে আপনি সংবিধান সংশোধন করবেন, এই ম্যান্ডেটটা কেন, আমার 2/3 মেজরিটি আছে, কিন্তু আপনি কি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে এগুলো এগুলো পরিবর্তন করব? মানে ইশতেহারে এই কথাটা ছিল কিনা? আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনী ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথা ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিবে এই কথা বললে জনগণ তাদেরকে ভোট দিত না, এটা তারা বুঝতে পেরেছিল, কিন্তু তারা এটা ইশতেহারে না থাকার পরেও এসে এটাকে বাতিল করেছে। দ্বিতীয়ত, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আনা হয়েছিল একটা স্পেসিফিক কনটেক্সটের বিবেচনায়, যে বাংলাদেশে এইভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এতটা ইন্টিগ্রিটি সম্পন্ন না। ইউএসএ, ইউকে, এমনকি প্রতিবেশী ইন্ডিয়া যেভাবে দেখা যায়, আমাদের প্রতিষ্ঠানগুলো অতটা শক্তিশালী না। তো সুতরাং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকলে ভোট গ্রহণ এটা সুষ্ঠু হবে এবং ভোটদান নিরাপদ হবে ক্যান্ডিডেট এবং ভোটার সবার জন্য, এবং জনগণ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু সেই কনটেক্সটটা বিবেচনা না করেই সম্পূর্ণ তাত্ত্বিকভাবে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে কেয়ারটেকার 1996 সালে এসেছিল জাতীয় ঐক্যমত্য বা ন্যাশনাল কনসেনসাসের উপর ভিত্তি করে, সব দল এখানে একমত পোষণ করেছিল। কিন্তু এখানে সব দল এটাকে রাখতে চেয়েছে, শুধু একটা মাত্র দল, এমনকি তাদের সংসদের পার্লামেন্টারি কমিটি, তারাও এটাকে বাতিল করতে বলে নাই, কেবলমাত্র দলীয় হাইকমান্ড অথবা প্রধানমন্ত্রীর ইচ্ছা এটাকে বাতিল করে সংসদে একটা বিল পাস হয়েছে। এবং এটা বাতিল হওয়ার আগে থেকে, যখন থেকে বলা হচ্ছিল বাতিল হবে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত শুধুমাত্র এটার জন্য দেশে আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনে অনেক দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ আহত নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেক কিছু হয়েছে। তো এই গণতন্ত্র বলতে কি বোঝায়? মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে এই যে কাজটা করা হলো সেটা অবশ্যই আনডেমোক্রেটিক। যদিও লিগাল প্রসেস ঠিক থাকতে পারে, 2/3 মেজরিটি আপনার আছে, আপনি অনেক কিছু করতে পারেন, বাট এটাকে গণতান্ত্রিক বলা যায় না। এরপরে আমরা এই রায়ের ব্যাপারে আসি। রায়টা হলো 4:3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 4 জন বিচারপতি বলেছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক, 3 জন বলেছেন সাংবিধানিক। তার মধ্যে এই 4 জন আবার বলেছেন যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পরবর্তী 2টি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে হতে পারে। তাহলে কি দাঁড়ালো? 3 জন বলেছেন কেয়ারটেকার নিয়ে কোনো সমস্যাই নেই, 4 জন বলেছেন সমস্যা আছে, কিন্তু পরের 2টা হবে কেয়ারটেকারের আন্ডারে। তাহলে 7 জন বিচারপতি তারা কিন্তু একমত যে পরের 2টি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে হবে। তাহলে 2টি ইলেকশন কিন্তু আমাদের পাওনা আছে কেয়ারটেকার সরকারের আন্ডারে। 7 জন বিচারপতি ওই একই কথা বলেছেন। এবার আসি যে বিচারপতি খায়রুল হক সাহেব অবসরের পরে রায় লিখেছেন। অবসরের পরে রায় লেখা, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। সুরেন্দ্র কুমার সিনহা সাহেব অনেক বক্তব্য দিয়েছিলেন প্রধান বিচারপতি থাকা অবস্থায়। এখন এটা ভ্যালিড কিনা এটা একটা প্রশ্ন। যদি তত্ত্বাবধায়ক মানে শপথের পরে রায় লেখাটা ইলিগাল হয় বা বেআইনি হয়, তাহলে কিন্তু ওনার মেজরিটিটা থাকে না, এবং রায়টাকে উনি পরিবর্তন করেছিলেন। এমন না যে শর্ট অর্ডারে যা আছে তাই লিখলেন, উনি ওনার ওই পর্যবেক্ষণটাকে পরিবর্তন করে দিয়েছেন। এরপরে আসি যে
এই চারজন তারা কেন এটাকে বাতিল করেছেন? দুইটা কারণ দেখিয়েছেন। একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যে সাবেক প্রধান বিচারপতি সদ্য বিদায়ী অথবা আপিল বিভাগের সিনিয়র বিচারপতি তিনি এই সরকারের প্রধান হবে। তো একজন বিচারক যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেই ক্ষেত্রে এটা বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। এটা একটা ভালো আর্গুমেন্ট। আর সেকেন্ড যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই 3 মাস যে সরকার দায়িত্ব পালন করে তারা তো অনির্বাচিত, জনগণের প্রতিনিধি না। এই কারণে তো সুতরাং আমাকে একেবারে আজীবন মানে বিরামহীন গণতন্ত্র থাকতে হবে, মাঝখানে 3 মাসের জন্য একজন আসবে, সেটা মেনে নেওয়া যাবে না। এখন খেয়াল করেন, তো এটার জন্য তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার দরকার ছিল না, কারণ প্রধান বিচারপতি হতে পারবে না, ভালো কথা, আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন, কৃষক শ্রমিক থেকে একজন কেয়ারটেকারের চিফ বানাবো, কি সমস্যা আছে? তাহলে তো আর বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হচ্ছে না। আমরা একজন গণ্যমান্য ব্যক্তি দেখে কেয়ারটেকারের চিফ বানাবো। তাহলে প্রথম যে ডিফেক্ট, এটা খুবই সহজে সংশোধন করা যায়, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারক থাকবে না, সরকারি চাকরিজীবী থাকবে না, কোনো জায়গা থেকে কেউ থাকবে না যে জীবনে চাকরি বাকরি কিছুই করে না এরকম একজন লোককে আমরা অ্যাপয়েন্ট করব, তাহলে হয়ে যায়। নাম্বার 2, তারা বলেছেন যে এই লোকগুলো নির্বাচিত না, কিন্তু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবসময় নির্বাচিত সরকার থাকতে হবে এটা বাধ্যতামূলক না। যেমন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 123(3)(b) এখানে আছে যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, মেয়াদ পূর্ণ হয় নাই কিন্তু সংসদ ভেঙে যায়, নানা কারণে ভাঙতে পারে, সবাই মিলে পদত্যাগ করতে পারে, এই অবস্থায় পরবর্তী নির্বাচন 90 দিনের মধ্যে হবে। তাহলে সংসদ ভেঙে গেল, তাহলে তো সংসদে নির্বাচিত প্রতিনিধিরা তারা নাই, কিন্তু সরকারটা তো থাকে, এক্সিকিউটিভ মিনিস্টার, প্রাইম মিনিস্টার থাকে, তো তখন তো সে সংসদের ভোটে নির্বাচিত এটা বলা যায় না। এই সিচুয়েশনে কিন্তু একটা অনির্বাচিত সরকার টাইপেরই একটা সরকার থাকে। আবার সেকেন্ড যে আর্গুমেন্ট, ওনাদের আর্গুমেন্টটা আসলে ভ্যালিড প্রমাণিত হয় নাই। এখানে অ্যামিকাস কিউরি ছিলেন 8 জন, দেশের প্রথিতযশা আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তাদের মধ্যে একজন জনাব আজমালুল হোসাইন কেসি, উনি বাদে বাকি 7 জনের মধ্যে ডক্টর কামাল হোসেন, টি.এস খান, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রকুনউদ্দিন মাহমুদুল ইসলাম, ওনারা সবাই বলেছেন যে, এবং ডক্টর এম জহির, যে কেয়ারটেকার সরকার থাকতে হবে এবং এটার প্রয়োজনীয়তা বলেছেন, অপরিহার্যতা বলেছেন, এবং এটা না থাকলে যে কি বিপদ হবে সেই আশঙ্কার কথা ওনারা বলেছিলেন। কিন্তু আমাদের যে বিচারপতি, ওনারা এই বিষয়টা কোনো মতেও বিবেচনায় নেননি। তবে বিবেচনায় নিয়ে পরবর্তী 2টি ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে করতে বলেছিলেন। এখন দেখা গেল যে ওই বিচারপতিরা যে কথাগুলো বলেছিলেন, মেজরিটি জাস্টিসরা, যে কেয়ারটেকারের কারণে গণতন্ত্র এটা সাংঘর্ষিক, কিন্তু কি দেখা গেল তারপরে দেশের মানুষের আর ভোটাধিকারই নাই। তাত্ত্বিকভাবে 90টা দিন সময়ের জন্য ওনারা একজন নির্বাচিত সরকারের অধীনে থাকার জন্য দেখা গেল যে সেই দিন থেকে আজকে 10 বছর বা সেই 11 সাল থেকে, আমরা যদি 14 সাল থেকেও ধরি, দেশের মানুষ আর ভোট দিতে পারছে না। তাহলে ওনাদের অ্যাজাম্পশনটা ভুল এবং আর্গুমেন্টটা আনসাউন্ড, সাউন্ড গ্রাউন্ডের উপরে নাই, এটা প্রমাণিত হলো পরবর্তীতে। এবং বাংলাদেশের যে একটা স্পেসিফিক কন্টেস্ট, আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো যে সুগঠিত না, এটাকে ওনারা বিবেচনায় নেননি। এইবার আপনি এই মেজরিটি জাজমেন্টের একটা দেখেন, এই জাজমেন্টে 4 জন, এখানে জাস্টিস সিনহা, উনি ফুল জাজমেন্টে কিন্তু আবার এই 2টা ইলেকশন কেয়ারটেকারে করার কথা বলেছিলেন, সংসদের অ্যাপ্রুভালের কথা আবার বলেন নাই। তাহলে এইখানে যদি আমরা দেখি, তাহলে জাস্টিস সিনহা কিন্তু ওই মাইনরিটি 3 জন এবং জাস্টিস সিনহা, এই 4 জন মিলে আবার হয় যে মেজরিটিরা 2টা ইলেকশন কেয়ারটেকারের আন্ডারে করতে বলেছেন। এই 4 জন যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে একমত পোষণ করেছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন। জাস্টিস খায়রুল হক, তারপরে জাস্টিস মুজাম্মেল হক, তারপরে জাস্টিস এস.কে সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন। 3 জন দ্বিমত পোষণ করেছেন। জাস্টিস আব্দুল ওহাব মিয়া, তিনি সিনিয়র হওয়ার সত্ত্বেও তাকে প্রধান বিচারপতি করা হয় নাই। এরপরে জাস্টিস নাজমুনারা সুলতানা, উনি যথানিয়মে অবসর নিয়েছেন। জাস্টিস ইমান আলী, তিনিও সিনিয়র হওয়া সত্ত্বেও তাকে প্রধান বিচারপতি করা হয় নাই। তাহলে এখানে পলিটিক্সটা কি দেখা গেল, যে আমরা একটা কাকতালীয় মিল দেখতে পাই, যে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এটা মেজরিটি জাজমেন্টে ঐকমত্য পোষণ করেছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন। আর যারা ঐকমত্য পোষণ করেননি, সেই 3 জনের 2 জন, তারা সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হননি বাংলাদেশের। এবার
এই জাজমেন্ট গুলোতে মেজরিটি তারা কি বলেছেন সেটা তো আমরা জানলাম। মাইনরিটি জাজমেন্টের ক্ষেত্রে তারা কি বলেছেন? জাস্টিস ওহাব মিয়া তিনি বলেছেন এটা গণতান্ত্রিক অপরিহার্যতা। উনি বাংলাদেশের 1996 সালের কনটেক্সটকে বিবেচনায় নিয়েছেন যে আসলে এই দেশে একটা কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব হবে না, সেই বাস্তবতাটা উনি কিন্তু তুলে ধরেছেন। জাস্টিস নাজমুনারা সুলতানা ওনার সাথে একমত পোষণ করেছেন। জাস্টিস ইমান আলী উনি এটাকে বলেছেন যে এটা একটা পলিসি ডিসিশন, বাট একটা রাজনৈতিক ব্যাপার, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এটা অসাংবিধানিক না, তবে এটা থাকবে কি থাকবে না এটা জনগণ ঠিক করবে। জনগণ কিভাবে ঠিক করবে? তাদের নির্বাচিত প্রতিনিধি তারা পার্লামেন্টে আছে, সংসদে এটা ঠিক হবে। তাহলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কোর্টের রায়ের কথা বলে, আসলে কোর্টেও কিন্তু রায়টা একটা ব্যাখ্যা আমি দিলাম, এবং কোর্টের যে মিস্টার জাস্টিস ইমান আলী তিনি কিন্তু এটার একটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন যে এটা থাকবে কি থাকবে না এটা নির্ভর করে পার্লামেন্টের উপরে। এবং এটা 1996 সালে একটা ঐকমত্যের ভিত্তিতে পার্লামেন্টে হয়েছিল। এবারও উনি সব দলমত মিলে তাদের রাজনৈতিক ব্যাপার আলাপ আলোচনা করতে বলেছিলেন, কিন্তু সেটাকে উপেক্ষা করে এই আদালতের রায়কে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছি আদালতের রায়টা ফুল জাজমেন্ট এসেছিল 2012 সালের সেপ্টেম্বর মাসে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে 2011 সালের জুন মাসের 25 তারিখ, এটা গেজেট হয়েছে জুলাই মাসের 3 তারিখ। তাহলে তারা কিন্তু অনেক আগেই সবকিছু শেষ করে ফেলেছে। আবার শর্ট অর্ডার, ফুল জাজমেন্ট, মাঝখানে যে আলোচনার কথা বলা ছিল সেগুলো মানা হয় নাই। তাহলে আদালতের রায়ের কথা বলা এটা একটা এক্সকিউজ, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একটা দলীয় সরকারের অধীনে ইলেকশন করা, নিয়ন্ত্রিত ইলেকশন করা, এটার একটা ডিজাইন বা ব্লু প্রিন্ট এটা কিভাবে হয়েছে আমার মনে হয় যে আমি সংক্ষেপে ব্যাখ্যা করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিব, অত্যন্ত যুক্তি এবং তথ্যের ভিত্তিতে আমাদের কাছে বিষয়টি উপস্থাপন করার জন্য। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। হাবিব, আপনি হচ্ছে সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের কাছে একটি প্রশ্ন করার সুযোগ পাবেন, আপনি আপনার প্রশ্নটি ভাইয়ের কাছে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, আমি যেহেতু এখন ছাত্র না, সদ্য সাবেক শিক্ষার্থী ছিলাম, তো আমি ছাত্রদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে কি অবস্থা, বা ছাত্ররা যে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন সেটা ভাই উনি একটি আগেই বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে এটা যারা নির্যাতন করছে তাদের ব্যাপারটা আমরা তাদের মতো করেই চিনি, যে নির্যাতক সে তো আর ভদ্রলোক হতে পারে না। কিন্তু এই ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যে প্রশাসনের দায়িত্বে যে ব্যক্তিবর্গ থাকেন, ছাত্রদের নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব, তাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ আছে। তারা হয় চুপচাপ থাকেন অথবা কোনো ব্যবস্থা নেন না। এবং সর্বশেষ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এই গেস্ট রুম নির্যাতন বিষয়ে কথা ওঠার পরে উপাচার্য এটাকে একেবারে অস্বীকার করে গেছেন, যদিও তিনি এটা সম্পর্কে জানেন না এটা বলা যাবে না। তিনি হলের প্রভোস্ট ছিলেন, ডিন ছিলেন, অনেক কিছুই উনি জানেন, তার মানে উনি এটা জেনে শুনে এটাকে অস্বীকার করেছেন। এক্ষেত্রে একটা কথা আমি যুক্ত করি, কেউ যদি কোনো একটা বিষয় না জানে তাহলে সে হচ্ছে অজ্ঞ, আর কেউ যদি সত্যিটা জেনে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে সে একজন অপরাধী। সে এটা অপরাধমূলক হলে ফৌজদারি অপরাধী, আর অপরাধমূলক না হলে নৈতিক অপরাধী যদি জাস্ট মিথ্যা প্রতিপন্ন করে। এখন এই যে প্রশাসনে যারা অধিকাংশই শিক্ষক বা সবাই শিক্ষক, তারা যে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করছে, তাদেরকে বা তাদের এই কার্যক্রম যেটা অবৈধ, বেআইনি, কখনো অপরাধমূলক, এগুলোর ক্ষেত্রে দেশে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তো এদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা এই যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের যে দায়িত্ব, মানে ছাত্র নির্যাতনের ক্ষেত্রে তারা যে একেবারে চোখ নাক বন্ধ করে থাকেন, এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য, এবং অনেকেই তারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রেও জড়িত থাকতে পারেন, এটার জন্য ছাত্রদের পক্ষ থেকে তার সংগঠন তার কোনো পরিকল্পনা আছে কিনা, বা তারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ হাবিব। কারণ যে বিষয়টি আপনি এখানে উপস্থাপন করলেন, আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন, আমিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তো বিষয়টি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটি আমাদের সম্বন্ধে শিক্ষক বিন্দু বলে যান।
ওনারাও একটি রাজনৈতিক সংগঠনের আদর্শে বিশ্বাস করে সেই রাজনৈতিক আদর্শ কিংবা রাজনৈতিক দলের যে এজেন্ডা সেটি বাস্তবায়নের চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে এর মূল কারণ থাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার কারণে। তো আপনি যেটা বলছেন আসলে নৈতিক শিক্ষা হলো বড় শিক্ষা। তো নৈতিক স্থলন হলে আপনি যেটা বললেন যে এখানে নৈতিকতা দুর্বল হয়ে পড়ে, সেখানে আইন দ্বারা শাসন করতে হয়। তো আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন ভাবে লিপিবদ্ধ করে রেখেছি। আমরা সবগুলো হয়তো এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোকপাত করা সম্ভব নয়, কিন্তু আমাদের হৃদয় পটে যেমন রয়েছে, আমাদের স্মৃতিতে যেমন রয়েছে, তেমনি আনুষ্ঠানিকতায়ও আমাদের রয়েছে। আমরা প্রত্যেকটি বিষয়ে অ্যাড্রেস করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সকল বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদেরকে আরো বেশি অধিকার সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। আমরা হয়তো একটি প্ল্যাটফর্ম জাতীয়তাবাদী ছাত্র দল, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই তার নৈতিক জায়গা থেকে এর প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, প্রতিবাদের ভাষাগুলো অনেকটা স্থবির হয়ে যায় যখন এই নির্যাতনগুলো শারীরিক নির্যাতনের উপর আসে এবং গুম খুনের মতো ঘটনা ঘটে। কিন্তু আমরা স্পষ্ট করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বলি, আমরা সাধারণ শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত অধিকার আদায়ে যত গুম খুন, যত দমন নিপীড়ন নির্যাতন হোক না কেন, আমরা ইনশাআল্লাহ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি। আমরা প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন হিসাবে ইনশাআল্লাহ এই সকল অনিয়ম, সকল অবিচারের বিচার আমরা করার জন্য আমরা ইনশাআল্লাহ ইতিহাসের পরিবর্তনের সাথে সাথে এগুলো আমরা উপস্থাপন করব জাতির সামনে, এবং আনুষ্ঠানিকতার ভিত্তিতে ইনশাআল্লাহ এগুলো বিচারের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি খুব স্পষ্ট করে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। রাষ্ট্রের যখন যেমন অনিয়ম অবিচার চলছে, ঠিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো একইভাবে চলছে। সুতরাং রাষ্ট্র যখন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, এই অনিয়ম, এই দমন নিপীড়ন, এই দুঃশাসন ইনশাআল্লাহ আমরা এই দুঃশাসনের পতন হবে। এই দুঃশাসনের সাথে যারা জড়িত তারা ইতিহাসের, আপনি যেটি বললেন মীর জাফর কিংবা রায়দুল্লাহ রাজবল্লভ, সবার মতো করে তাদেরও আমরা জাতির সামনে উপস্থাপন করব। দেশের সাধারণ শিক্ষার্থীরা, সচেতন সমাজ ইনশাআল্লাহ এদের বিচার করবে। সেই ব্যবস্থা জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাইফ মাহমুদ জুয়েল ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমরা আমাদের যে আলোচক বৃন্দ, তরুণ আলোচক বৃন্দ, তাদের কাছ থেকে 1 মিনিটের মাঝে আমাদের যে তারুণ্যের সমাবেশ চলছে এই বিষয়ে তাদের কোনো যদি পরামর্শ থাকে, সাইফ মাহমুদ জুয়েল ভাই আমাদের এই তারুণ্যের সমাবেশের অন্যতম সংগঠক, তার কাছে যদি তাদের দিক থেকে কোনো পরামর্শ থাকে 1 মিনিটের মাঝে আচ্ছা, বক্তব্য উপস্থাপনের আমি শুরুতে একটা বলে অনুরোধ দিই, মানে করছি। আমাকে কয়েকজন আহ ই করেছিল, মানে অনুরোধ করেছিল একটা কথা বলার জন্য। আর আমি নিজে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে যে এই সমাবেশগুলোতে দলীয় প্রোটোকল বা পদ পদবি অনুযায়ী এর বাইরেও, যেটা বরিশালে হয়েছে দেখেছি, যে কয়েকজন আগ্রহ প্রকাশ করেছিল যে যারা তরুণদেরকে আকর্ষণ করে বা উদ্বুদ্ধ করে বক্তব্য দিতে পারে এরকম সিনিয়র নেতা, সে দলের যেখানে যে দলে যে পোস্টে থাকুক, আর হচ্ছে তরুণদের মধ্য থেকে একেবারে বিভিন্ন স্তরের তরুণদের মধ্য থেকে যাতে আরো বেশি সুযোগ দেয়া হয়, সেটাকে অনেকেই করেছেন যে এটা যদি করা হয়, এমনকি সেটা আপনাদের ছাত্র দলের হতে পারে, যুব দল হতে পারে, অথবা দল করেন এরকম লোকজন হতে পারে, বয়সে তরুণ তাদেরকে সুযোগ দেয়া। আর একটা হচ্ছে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারে এবং যে বিষয়ে নিয়ে এই সমাবেশটা হচ্ছে ঠিক টু দা পয়েন্ট এই বিষয়কে কেন্দ্র করে যারা বক্তব্য রাখতে পারেন তাদেরকে প্রাধান্য দেওয়া, জাস্ট একই কথা যাতে বারবার না আসে। এটার একটা, অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে আমি এখানে আসছি এটা শুনে, তো আমি এটা এই সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে পৌঁছে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ হাবিব। মিম, আপনার যদি কোনো পরামর্শ থাকে এই তারুণ্য সমাবেশের বিষয়ে আপনি উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। তারুণ্যের সমাবেশ আমি মনে করি দেয়ালে পিঠ থেকে যাওয়া প্রত্যেক নাগরিক এবং জনগণের মুক্তির স্লোগানে রূপ নিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু আমার একটি কথা হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে, যে তারুণ্যের সমাবেশে যে তরুণরা অংশগ্রহণ করে তাদেরকে যেন রাস্তাঘাটে বা
চলাচলের পথে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের যেন সার্বিক খোঁজ খবর নেওয়া হয়। ধন্যবাদ। আমাদের কিশোর বন্ধু নাহিয়ান আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে নাহিয়ানের একটি ব্যাপক ভূমিকা ছিল, অন্যতম সংগঠক ছিল। নাহিয়ানের কাছ থেকে আমরা পরামর্শ জানতে চাই। ধন্যবাদ আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যেহেতু একদম নবীন ভোটার, আমি সদ্য ভোটার হয়েছি, কিন্তু আমি আমার পূর্ববর্তী প্রজন্মের কিছু লোকজনের কাছে যেটা শুনে এসেছি যে তারা ভোট দিতে পারেনি, এবং আমি নিজেও হচ্ছে মায়ের সাথে ভোট কেন্দ্রে গিয়ে লক্ষ্য করেছি তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তো এটা থেকে আমার মনের মধ্যে একটা সংশয় আছে যে আমি আগামী অনুষ্ঠিত নির্বাচনে কি কোনো প্রকার ভোট প্রয়োগ করতে পারবো কিনা। এরকম আমার মতন যারা নবীন ভোটার রয়েছে, একদম নবীন ভোটার যারা এখন পর্যন্ত কোনো ভোট দেবার সুযোগ পায়নি, সদ্য ভোটার হয়েছে, তাদেরকে কিভাবে এই তারুণ্যের সমাবেশে যোগদান করবার জন্য আরো উদ্বুদ্ধ করা যায়, সেই পদক্ষেপটি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গ্রহণ করা যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমি জুয়েল ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলাম, যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন শিক্ষা খাতে কি ধরনের উন্নয়ন সাধন করা হবে, কিংবা শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ গঠন করবার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, সেগুলো যদি তারুণ্যের সমাবেশ থেকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই সেটি ইতিবাচক হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ নাহিয়ান। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা শেষ করব আমাদের ছাত্র জনতার অহংকার, আমাদের স্বনামধন্য ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের মূল্যায়ন শোনার মাধ্যমে। ধন্যবাদ। যারা আলোচনা অংশগ্রহণ করছেন প্রত্যেকেই তাদের জ্ঞানগর্ভ আলোচনা করছেন এবং বাস্তবসম্মত বিষয়গুলো উপস্থাপন করছেন। বিষয়টি হলো, আমরা যেমনটা রাজনৈতিক বিবেচনায় আগের কর্মসূচিগুলো পালন করতাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন হাবিব যেটি বললেন যে তারুণ্যের যারা প্রতীক, যারা তারুণ্যকে ধারণ করে এমন প্রতিনিধিদের মাধ্যমে বক্তব্য। ইতিমধ্যে কিন্তু আমাদের চট্টগ্রামের পরবর্তী যে দুটি সমাবেশ হয়েছে, তারুণ্যের সমাবেশ বগুড়া এবং বরিশাল, সেখানে আমাদের সাংগঠনিক বক্তার চেয়ে বিশেষ বক্তা যারা তারুণ্যকে যারা ধারণ করে, যারা তারুণ্যের অধিকার নিয়ে কথা বলবেন, যারা অধিকার বঞ্চিত হয়েছেন, তাদেরকে দিয়েই আমরা বক্তব্য উপস্থাপন করিয়েছি। এবং সবচেয়ে অনুপ্রেরণার যে বিষয়টি হলো, এখানে অনেক বক্তা আছেন যারা স্বতঃস্ফূর্ত ভাবে এসে স্টেজে এসে বক্তব্য দিয়েছেন, তাদের নাম পূর্ব নির্ধারিত ছিল না। তো সুতরাং আমি খুব আশা জাগানিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম, যেখানে বাংলাদেশের যে এখন রাজনৈতিক যে পরিবেশ রয়েছে, যে একটা ভীত সন্ত্রস্ত একটা সংকটকাল আমরা পার করছি, যেখানে মানুষের জীবনে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে এসে অধিকার সচেতন হয়ে আমাদের তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী ভাইয়েরা বোনেরা বক্তব্য দিচ্ছেন। সুতরাং আমরা আরো হাবিবের পরামর্শ নিয়ে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী প্রোগ্রামগুলোতে আরো বেশি তরুণ প্রতিনিধি আমরা এখানে চেষ্টা করব, তাদের অধিকার সচেতন হয়ে তারা কথা বলবেন, সে ধরনের আমরা চেষ্টা করব। ঠিক একইভাবে আমার বোন মিম যেটি বললেন, যারা বক্তব্য দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমরা খুব প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র যারা বক্তব্য দিচ্ছেন তাদের এই নয়, যারা পর্দার আড়ালে থেকে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন, যারা অধিকার সচেতন হয়ে আমাদের জন্য পরামর্শ দিচ্ছেন, দোয়া করছেন, সারা বাংলাদেশের সর্বাঙ্গীন 56,000 বর্গমাইলকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ নিরাপত্তা বলয় সৃষ্টি করব। জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের, মুক্তিকামী মানুষের এবং শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। নাহিয়ান যেটি বললেন, নাহিয়ানের অনেকগুলো বিষয় আমাদের আসলে খুবই হৃদয়ে রেখাপাত করে, মানে খুবই আশা জাগানিয়া, খুবই অনুপ্রেরণার বিষয় যে একজন তরুণ শিক্ষার্থী কতটা বিবেক প্রসূত বক্তব্য দিতে পারে, কতটা রাজনৈতিক সচেতন হতে পারে, কতটা অধিকার সচেতন হতে পারে। আমরা নাহিয়ান সহ নাহিয়ানদের সমকালীন সময়ে সকল শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমি বারবার যেটা বলার চেষ্টা করেছি, আমরা নীতি নির্ধারণী পর্যায়ে নেই, আমরা একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বকারী, কিন্তু আমাদের যে অভিভাবক সংগঠন রয়েছেন সেটি একটি দেশপ্রেমিক সংগঠন। সুতরাং সেই দেশপ্রেমিক সংগঠনকে আমরা
আবেদন করব শিক্ষার্থী বান্ধব পরিবেশ বাংলাদেশে যেভাবে আপনারা দেখেছেন 2001 থেকে 6 নকল মুক্ত শিক্ষাঙ্গন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, একইভাবে গবেষণা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যে বাজেট, ঠিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার যে বাজেট, মেধার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে শুরু করে সিটের যে বরাদ্দ, একইভাবে শিক্ষা শেষে চাকরির অধিকারের ক্ষেত্রে যেমন মেধার ভিত্তিতে যাতে করে আবারও অতীতের ন্যায় বিএনপি সরকারের আমলে অতীতের ন্যায় যেমনটি হয়েছিল ঠিক তেমনটি ভবিষ্যতে আরো বেশি প্রসারিত হয়, যাতে শুধু মেধার বিবেচনায় চাকরি পাওয়ার সুযোগ থাকে, কোনো প্রকার দলীয় বিবেচনা না করে, কোনো প্রকার আদর্শিক বিবেচনা না করে, যাতে করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অনবদ্য সৃষ্টি জাতীয়তাবাদ ছাত্রদল যা ধারণ করে সেটি হলো মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে দেশ বিনির্মাণ, মেধার ভিত্তিতে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ। সেই লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। নাহিয়ান সহ সকল শিক্ষার্থীদেরকে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, আজকের যে বক্তব্য ইনশাআল্লাহ ক্ষমতাসীন দল বিএনপি যেদিনকার এই রাষ্ট্র ক্ষমতায় ইনশাআল্লাহ অধিষ্ঠিত হবে, ঠিক একই বক্তব্য থাকবে জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল আলোচক বৃন্দকে। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ বলতে চাই যে প্রিয় তারুণ্য, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমাদের চোখের সম্মুখে যখন আমাদের ভবিষ্যৎকে লুণ্ঠন করা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের অনেক রক্তরাঙ্গা পথ পেরিয়ে যে অর্জন, গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ে যখন ছেলেখেলা করা হচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আজ হুমকির সম্মুখীন, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিজন নেতাকর্মী আমাদের এক জীবনকে বিসর্জন দিয়ে হলে আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সচেতন হই। 71-এর তারুণ্য পরাজিত হয়নি, 90-এর তারুণ্য পরাজিত হয়নি, 23-এর তারুণ্য পরাজিত হবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই যে আমরা সর্বতভাবে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আসুন আমরা মানবের শক্তিতে দানবকে রুখে দেই, আসুন আমরা তারুণ্যের শক্তিকে নব্য বাকশালতন্ত্রকে রুখে দেই। সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।